হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং কেমিস্ট্রি ক্লাস। সো জিওসি লেকচার 10 যে টপিকটা নিয়ে কথা বলবো, কার্বোক্যাটায়নের পার্ট 2। বেসিক্যালি কার্বোক্যাটায়ন পার্ট 1 আমরা দেখেছিলাম হোয়াট ইজ কার্বোক্যাটায়ন, হোয়াট আর দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ কার্বোক্যাটায়ন, হাউ দিস কার্বোক্যাটায়নস আর ফর্মড অ্যান্ড দ্য স্টেবিলাইজিং ফ্যাক্টর, এইগুলো নিয়ে কিন্তু আমরা অলরেডি ডিসকাস করেছিলাম। এই যে কার্বোক্যাটায়ন পার্ট 2 ভিডিওটা যেটা নিয়ে কথা বলবো, এই ভিডিওতে কিন্তু ডিফারেন্ট প্রবলেমস দেখবো, এই প্রবলেমগুলোর অ্যাপ্রোচ দেখবো খুব তাড়াতাড়ি কী করে করা যায়। I gave you my heart. সো আমরা স্টার্ট করছি একদম ভেরি ফার্স্ট কোয়েশ্চেন থেকে, ফাইন্ড দ্য মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন অ্যামং দ্য ফলোইং। দেখো আমাকে বার করতে হবে কোন কার্বোক্যাটায়নটা মোস্ট স্টেবল, ঠিক আছে। এইবার আমরা ওয়ান বাই ওয়ান যাচ্ছি। দেখো ফার্স্ট অফ অল যে মলিকিউলটা দিয়েছে এইটা কিন্তু বেসিক্যালি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। যদি একটু ভালো করে তাকাই দেখতে পাচ্ছি যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, একটা অ্যালকাইল গ্রুপ, দুটো অ্যালকাইল গ্রুপ, তিনটে অ্যালকাইল গ্রুপ, মানে তিনটে ব্রাঞ্চিং আছে, তার মানে এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল গ্রুপ। ওয়েল, তাহলে আমরা এটার পাশে লিখে রাখছি এইটার নেচার। আমরা সবসময় বলেছিলাম আমরা নেচারে ক্লাসিফাই করব, যখন নেচারে ক্লাসিফাই করতে পারবো একবার, তারপর ইন্ডিভিজুয়াল স্টেবিলিটি অর্ডারটা আমরা লাগাবো, তারপর বাকিটা কম্পারিজন করবো। তার মানে আমরা আজকে এইটাকে ক্লাসিফাই করলাম 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। যদি এইটা দেখি, এইটাও কিন্তু 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কিন্তু ইন অ্যাডিশন এখানে দেখতে পাচ্ছি একটা ওয়েজ গ্রুপ ইজ অ্যাটাচড। আর আমরা জানি একটা ওয়েজ গ্রুপ মানে এখানে কিন্তু ওয়েজ গ্রুপ ইজ অ্যাক্টিং অ্যাজ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, কারণ ও ইজ হাইলি ইলেকট্রোনেগেটিভ, ও কিন্তু ইলেকট্রন উইথড্র করবে। তার মানে এরকম পজিটিভ চার্জের পাশে যদি কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে তাহলে কিন্তু আরো খারাপ, কারণ পজিটিভ চার্জ এমনিতেই একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস, সেখানে যদি আরো ইলেকট্রন দিতে পারো তুমি, ইলেকট্রন পুশিং এফেক্ট যদি থাকে, প্লাস আই এফেক্ট যদি থাকে, প্লাস আর এফেক্ট যদি থাকে, সেইগুলো ভালো। আজকে আমার এইখানে দেখতে পাচ্ছি এইখানে যে ওইচ আছে, এই ওইচটা কিন্তু মাইনাস আই শো করছে, তাহলে এইটা কিন্তু ইলেকট্রন উইথড্র শো করছে, তাহলে ইলেকট্রন উইথড্রয়িং শো করছে। তাহলে মাইনাস আই এফেক্ট যদি শো করে তাহলে সিস্টেম তো এমনি ইলেকট্রোফিলিক ছিল, ইলেকট্রন ডেফিসিয়েন্ট ছিল, আরও আমার সিস্টেম আরও ইলেকট্রন লস করছে। তাহলে যত ইলেকট্রন লস করছে আরও কিন্তু আনস্টেবল হয়ে পড়ছে। তাহলে আমরা বুঝতে পারছি 1-এর থেকে কিন্তু 2টা কিন্তু লেস স্টেবল, এটা যাতে খেয়াল থাকে। এবার আমরা 3-তে মুভ করি। দেখো দেখে মনে হতে পারে 3 হচ্ছে মোস্ট আনস্টেবল, কারণ এই পজিটিভের পাশেই দেখছি আমি ওএইচ এখন অ্যাটাচ আছে। যেটা দেখেছিলাম যে কার্বনের সাথে, যে কার্বোক্যাটায়নের পাশের কার্বনের সাথে ওএইচ অ্যাটাচ ছিল, কিন্তু আজকে অপশন 3-তে দেখতে পাচ্ছি কার্বোক্যাটায়ন যেই কার্বনটার সাথে আছে সেই কার্বনই এখন আমার ওএইচ ইজ অ্যাটাচ। তার মানে এইখানে বুঝতে পারছি যে এখানে তো মাইনাস আই আছেই, কোনো ডাউট নেই আমার মাইনাস আই আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এইটাও আমাকে মাথায় রাখতে হবে যে লোন পেয়ার, এই যে অক্সিজেনের যে লোন পেয়ার আছে, আর লোন পেয়ারের পাশের কার্বনই কিন্তু কার্বোক্যাটায়ন, তার মানে ভ্যাকেন্ট পি অরবিটাল ইজ প্রেজেন্ট। তাহলে লোন পেয়ারটা কিন্তু ডোনেট করতে পারে, এটা যাতে খেয়াল থাকে। তার মানে এখানে প্লাস আর শো করবে, তাহলে এইটা দুটোই শো করবে, মাইনাস আই আর প্লাস আর। আর আমরা জানি যখন রেজোনেন্স এফেক্ট অপারেট করে তখন আমরা আইকে বেসিক্যালি ইগনোর করি, তাহলে আমার কিন্তু এইখানে মাথায় রাখতে হবে, এখানে আমি আইটাকে মুছেই দিচ্ছি, তাহলে আইকে আমার ইগনোর করে দিলাম আইকে। তাহলে আই এর অতটা ইম্পর্টেন্স আমার দেওয়ার দরকারই নেই, আমরা শুধুমাত্র এখানে প্লাস আর এফেক্ট নিয়ে ডিল করি। তাহলে এই যে প্লাস পজিটিভ চার্জের পাশে একটা ডোনার স্পিসিস আছে, এই ডোনার স্পিসিস কি করবে, লোন পেয়ার ডোনেট করবে, লোন পেয়ার ডোনেট করে কিন্তু সিস্টেমের স্টেবিলিটি বাড়বে। তার মানে এখানে কিন্তু রেজোনেন্স অপারেশন শো হচ্ছে, আর এরকম রেজোনেন্স অপারেশন শো হলে কিন্তু সিস্টেমের স্টেবিলিটি বাড়ে। তাহলে এখন যতদূর আমরা আসলাম 2-এর থেকে কিন্তু 3-এর স্টেবিলিটি বাড়লো। এবার আমরা যদি 4-এ যাই, 4-এ গল্পটা কি হচ্ছে, 4-এ কিন্তু আমার দেখো পজিটিভের পাশে তো কোনো ডোনার দেখতে পাচ্ছি না, পজিটিভ পাশে কোনো ডোনার নেই, কিন্তু একটা আমার ওয়েজ গ্রুপটা কিন্তু আমার দুটো কার্বন পড়ে আছে, এই যে পজিটিভ তার পাশে একটা কার্বন, তার পাশে আরেকটা কার্বন, তারপরে গিয়ে ওয়েজটা আছে। মানে আমরা এটাকে 2-এর সাথে কম্পেয়ার করি, দেখো 2-এ ছিল আমার এই পজিটিভের পাশের কার্বন, এই একটা কার্বন পরেই কিন্তু ওয়েজ গ্রুপটা অ্যাটাচ ছিল, কিন্তু আমার আজকে এই অপশন 4-এ কিন্তু দুটো কার্বন পরে অ্যাটাচ। তার মানে এইখানে শুধু মাইনাস আই হচ্ছে, যেমন এখানে মাইনাস আই হয়েছিল তেমন এখানে মাইনাস আই হবে, কিন্তু এই মাইনাস আইয়ের এফেক্টটা কিন্তু অনেকটা কম, কারণ আমরা জানি ইনডাকটিভ এফেক্ট কিন্তু ডিস্টেন্স ডিপেন্ডেন্ট, তাই যত দূরে চলে যাবে তত কিন্তু এর পাওয়ার কমতে থাকবে। তার মানে এর পাওয়ারটা, মাইনাস আইয়ের পাওয়ারটা কিন্তু এর তুলনায় কম। মানে মলিকিউল 4-এ যেই মাইনাস আই এফেক্টটা কাজ করছে সেই মাইনাস আই এফেক্টটা কিন্তু অনেক উইক কম্পেয়ার টু অপশন 2। তার মানে আমরা বলতে পারি এখন এই 4টা কিন্তু মোর স্টেবল দ্যান 2, কারণ 4-এ তো আমার মাইনাস আইটা কম কাজ করছে, আর কম কাজ করছে মানে এইটার তো আনস্টেবল কম হচ্ছে, কিন্তু 2-এ তো মাইনাস আই বেশি কাজ করেছিল, যত আমার মাইনাস আই বেশি কাজ করবে তত আমার আনস্টেবল হবে।
তাহলে 2 আর 4 এর মধ্যে কিন্তু 2 হচ্ছে আনস্টেবল, এটা বোঝাই যাচ্ছে। তাহলে আমরা যদি সামারাইজ করি, দেখো সবচেয়ে বেশি যে স্টেবল হবে এটা কিন্তু অপশন 3, কারণ অপশন 3 তে কিন্তু রেজোনেন্স এফেক্ট ইজ প্রেজেন্ট। আর এরকম রেজোনেন্স এফেক্ট হলে কিন্তু হাইলি স্টেবল হয়ে যায় মলিকিউল। আমরা জানি রেজোনেন্স এফেক্ট যতবার হয়েছে দেখেছি ততবার কিন্তু মলিকিউলের স্টেবিলিটি বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে অপশন 3 তো সবচেয়ে বেশি স্টেবল আমাদের কোয়েশ্চেন অনুযায়ী ছিল, কিন্তু 3 এর পর কে স্টেবল হবে? 3 এর পর কিন্তু এরকম অপশন 1, কারণ অপশন 1 এ কিন্তু দেখছি প্লাস আই এফেক্ট আর হাইপার কনজুগেশন। একটু ভালো করে যদি তাকাই, এখানে প্লাস আই এফেক্টও কাজ করছে, প্লাস আই এফেক্ট, আর এখানে হাইপার কনজুগেশন কটা? 8টা আমার আলফা হাইড্রোজেন, তাহলে 8টা আমার আলফা হাইড্রোজেনও আছে এখানে, তাহলে আলফা হাইড্রোজেন। তার মানে এই যে অপশন 1 এ কিন্তু প্লাস আই আর আলফা হাইড্রোজেন হাইপার কনজুগেশন দুটোই এফেক্টই আছে, তাহলে 1 কিন্তু আমার মোটামুটি স্টেবল, 3 সবচেয়ে বেশি স্টেবল, আর 2 আর 4 আনস্টেবল, কিন্তু তার মধ্যেও আমার 4 ইজ মোর স্টেবল কম্পেয়ার টু 2, কারণ 2 এ কিন্তু মাইনাস আই এফেক্ট গ্রুপটা কিন্তু অনেক কাছাকাছি আছে, তাই যত কাছাকাছি আছে 2 কে কিন্তু আরো বেশি আনস্টেবল করে দিচ্ছে। তাহলে আমরা যদি এবার একটু সলিউশনটা যদি ভাবি, যেটা কি হবে, 3 সবচেয়ে বেশি স্টেবল, তাই অপশন 3 হচ্ছে কারেক্ট আনসার। কিন্তু আমার যেখানে রেজোনেন্সটা টেক পার্ট করছে যেভাবে, সেটা যদি একটু তাকাই, এখানে দেখতে পাচ্ছি, এখানে যদি আমি অক্সিজেনের উপর লোন পেয়ারটা আঁকি, অক্সিজেনের উপর লোন পেয়ারটা আঁকলে এরকম হবে, আর এই অক্সিজেনের উপর লোন পেয়ারটা কিন্তু অলরেডি কিন্তু কনজুগেশনে যাচ্ছে, যেটা বলছিলাম, আর কনজুগেশনে গেলে এখানে ডবল বন্ড ফর্ম করবে, এখানে রেজোনেন্স শো হচ্ছে, ডবল বন্ড ফর্ম করবে, আর অক্সিজেনের উপর কি হবে? পজিটিভ চার্জ অ্যারেজ করবে। তার মানে এই সিস্টেমে কিন্তু সবাই ইজ ইন অক্টেট কন্ডিশন। আমি যদি এখানে লোন পেয়ার একটা লোন পেয়ার এঁকে দিই, তাহলে কিন্তু সবাই ইজ ইন অক্টেট কন্ডিশন। তাহলে আমরা বুঝতে পারছি এই দুটো স্ট্রাকচারের মধ্যে কিন্তু এইটা হচ্ছে মোর স্টেবল, কারণ আমরা রেজোনেন্স পড়ার সময় দেখেছিলাম যে অক্টেট স্টেবিলিটি ইজ মাচ মোর পাওয়ারফুল, তাই অক্টেট স্টেবিলিটি হলে কিন্তু সিস্টেমের স্টেবিলিটি বাড়ে। তাহলে ইন ব্রিফ আমি সামারাইজ করার আগে এই অ্যান্সারটা যদি আবার একটু ভাবি, যে ফাইন্ড দ্য মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন অ্যামং দ্য ফলোইং, তাহলে কে হবে মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন? আমরা দেখতে পাচ্ছি যেখানে রেজোনেন্স এফেক্ট, সেখানে কিন্তু মাচ মোর পাওয়ারফুল কম্পেয়ার টু এরকম ইন্ডাকটিভ হাইপার কনজাংশন। তাহলে অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো এই কোয়েশ্চেন নাম্বার 2, ফাইন্ড দ্য কারেক্ট অর্ডার অফ স্টেবিলিটি। দেখো এখানে আমরা অর্ডারে সাজাবো, আমরা স্টেবিলিটি অর্ডারে সাজাবো, তাই আমাদের আগে খুঁজে বার করতে হবে নেচার অফ কম্পাউন্ড। এটা দেখো সবাই কিন্তু বেনজাইলিক, খুব ভালো করে যদি তাকাই, আমি এখানে প্যারা সাবস্টিটিউশনগুলোকে যদি বাদ দিই, তাহলে কিন্তু পুরো পার্টটা যেটা বাকি থাকে ওইটা বাদে, সেটা কিন্তু বেনজাইলিক কার্বোক্যাটায়ন। আর এই বেনজাইলিক কার্বোক্যাটায়নে কিন্তু রেজোনেন্স একটা কমন প্যারামিটার, এটা কিন্তু আমরা পড়েছিলাম যখন রেজোনেন্স আমরা দেখেছিলাম, তাই তখন বলেছিলাম যে ওই প্যারামিটার যদি ইলেকট্রনিক এফেক্টগুলো যদি ভালো করে পড়তে পারি, আমাদের প্রচুর জায়গায় ওর অ্যাপ্লিকেশন দেখতে পারবো। তাই এরকম বেনজাইলিক কার্বোক্যাটায়নে কিন্তু রেজোনেন্স এফেক্ট কিন্তু মাস্ট। এইবার আমরা দেখব যে ইন অ্যাডিশন, এই পার্টটা তো সবার ক্ষেত্রে কমন, আমরা যদি এইখানে যদি মার্ক করি, এতটা যদি আমি বাউন্ডারি টানি, এই বাউন্ডারি তো সবার ক্ষেত্রে কমন, এই চারটের জন্যই কমন, তাই আমি কমন থেকে কিন্তু অ্যান্সারে কিন্তু আমরা যেতে পারবো না, তাই অ্যান্সারে যেতে গেলে ডিফারেন্স খুঁজতে হবে। তাই এই চারটে মলিকুলের মধ্যে ডিফারেন্স কোথায়? প্যারা সাবস্টিটিউশনের ডিফারেন্স। প্যারাতে দেখো অপশন 1 এ যেটা আছে সেটা হচ্ছে মিথাইল, অপশন 2 তে অ্যামিন, অপশন 3 তে OH গ্রুপ, অ্যান্ড অপশন 4 এ নাইট্রো গ্রুপ। তার মানে এই চারটে হলো বেসিক ডিফারেন্স। এই ডিফারেন্সের জন্য মলিকিউলার সিস্টেমে কি কি চেঞ্জ আসছে সেটা আমরা 1 বাই 1 দেখছি। দেখো আমি অপশন 1 থেকে শুরু করছি। অপশন 1 এ কি আছে? অপশন 1 এ মিথাইল আছে, আর মিথাইল গ্রুপগুলো আমরা কি জানি, বেসিক্যালি এটা শো করতে পারে প্লাস আই, তো শো করতেই পারে, অ্যাট দ্য সেম টাইম আমরা হাইপার কনজুগেশন শো করতে পারে। এই ডবল বন্ডের পাশে যদি কোনো আলফা হাইড্রোজেন থাকে, তাহলে সেই কিন্তু হাইপার কনজুগেশনে যেতে পারে। তাই এখানে কিন্তু হাইপার কনজুগেশন প্লাস এইচ, তার মানে এই দুটো মাথায় রাখতে হবে। অপশন 1টা কিন্তু আমার স্টেবিলাইজড বাই প্লাস আই এফেক্ট অ্যান্ড হাইপার কনজুগেশন। এইবার মুভিং টু দ্য নেক্সট অপশন, যে অপশন 2তে দেখতে পাচ্ছি ইনস্টেড অফ মিথাইল গ্রুপ অ্যামিন গ্রুপ ইজ প্রেজেন্ট, আর অ্যামিন গ্রুপ মানে নাইট্রোজেনের উপর কিন্তু লোন পেয়ার আছে। নাও লোন পেয়ার থাকার জন্য নাইট্রোজেন কি করতে পারে? রেজোনেন্স অপারেশন শো করতে পারে লোন পেয়ার, কারণ লোন পেয়ারের পাশে ডবল বন্ড। এরকম লোন পেয়ারের পাশে যখন ডবল বন্ড হবে, তখন আমরা ভেবেছি রেজোনেন্সকে, আর রেজোনেন্স হলে আমরা এইটা রেজোনেন্স টুয়ার্ডস দ্য রিং, তাহলে টুয়ার্ডস দ্য রিং মানে এখানে কিন্তু প্লাস আর, রেজোনেন্স কিন্তু প্লাস আর এফেক্ট শো করছে, তাহলে এই প্লাস আর এফেক্ট তো বেসিক্যালি ওকে স্টেবিলাইজই করছে। সো আমরা জানি কার্বোক্যাটায়ন হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস, তাই সেখানে যত প্লাস আর প্লাস আই এই প্লাস পজিটিভ এফেক্টগুলো হবে, ইলেকট্রন পুশিং এফেক্টগুলো হবে, তত কিন্তু ভালো। আজকে আমি দেখছি এই লোন পেয়ার কিন্তু পুশ করছে টুয়ার্ডস দ্য রিং, তার মানে ইলেকট্রন ডেন্সিটি কিন্তু বাড়ছে, আর এরকম ইলেকট্রন ডেন্সিটি বেড়ে কি হবে? এই বন্ডটা এখানে যাবে, এই বন্ডটা এখানে গেল, এই বন্ডটা এখানে গেল, তাহলে আলটিমেটলি ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে, ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে মানে এইখানে ডেফিসিয়েন্সি কমাচ্ছে ইলেকট্রনের, তাই এইটা কিন্তু স্টেবিলাইজিং ফ্যাক্টর। হ্যাঁ, এইটা মাথায় আসতে পারে যে নাইট্রোজেন তো ইলেকট্রোনেগেটিভ, তার মানে এখানেও তো মাইনাস আই এফেক্ট কাজ করবে, অবশ্যই এখানে মাইনাস আই এফেক্ট কাজ করবে, কিন্তু বললাম যখন রেজোনেন্স তোমার অপারেশনে চলে এসছে, তখন তুমি ইন্ডাকটিভ এফেক্টকে বাদ দিতেই পারো, কারণ ইন্ডাকটিভ এফেক্ট কিন্তু উইক এফেক্ট।
নেক্সট অপশনে দেখতে পাচ্ছি এই অ্যামিনের বদলে OH আছে। এবার OHও কিন্তু একটা ইলেকট্রোনেগেটিভ, তার মানে এখানে কিন্তু মাইনাস আই আরও বেশি, এইখানে যতটা মাইনাস আই থাকবে এখানে কিন্তু তার থেকে মাইনাস আই বেশি। ইন অ্যাডিশন এইখানের ইলেকট্রোনেগেটিভিটিও বেশি। অক্সিজেন যেহেতু হাইলি ইলেকট্রোনেগেটিভ, ও কিন্তু অত সহজে ছাড়তে চাইবে না ইলেকট্রন পেয়ারটা, আর ও যদি ইলেকট্রন পেয়ার নিজে ছাড়তে না চায় এই রেজোনেন্সটা কিন্তু কম হবে। এই রেজোনেন্সটা হবে ঠিকই, কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু স্লো হবে। তো এইখানে প্লাস আর হচ্ছে ঠিক আছে, কিন্তু প্লাস আরের এক্সটেন্টটা কিন্তু কমে গেল, কারণ আমার এইখানে ইলেকট্রোনেগেটিভ। নিজে আজকে হাইলি ইলেকট্রোনেগেটিভ, সে কি চাইবে আমার ইলেকট্রন পেয়ারটা আমার কবজায় থাক, আমার হোল্ডে থাক। তাহলে ও চাইবে নিজেকে হোল্ড করে রাখতে ইলেকট্রন পেয়ারটাকে, আর যদি হোল্ড করে রাখে প্লাস আর এফেক্ট কমে যাবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই নাইট্রোজেনের থেকে তো আমার OH মাছ মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে এইখানে মাইনাস আই এফেক্টটাও কিন্তু বাড়ছে। আমি মাইনাস আই এফেক্টে এখানে গুরুত্বটা কেন দিলাম, বোঝানোর জন্য, কম্পেয়ার করার জন্য। কারণ আমাকে তো 2 আর 3কে কম্পেয়ার করতে হবে, কে বেশি স্টেবল কে আনস্টেবল। তাই 2 আর 3কে কম্পেয়ার করার জন্য আমি বললাম আজকে এখানে প্লাস আর এফেক্ট দিচ্ছে কিন্তু কম দিচ্ছে 2 এর তুলনায়, আর মাইনাস আই এফেক্ট দিচ্ছে কিন্তু 2 এর তুলনায় বেশি দিচ্ছে। 3 ইজ লেস স্টেবল দ্যান 2, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। এইবার অপশন নাম্বার 4 দেখতে পাচ্ছি এখানে নাইট্রো গ্রুপ ইজ প্রেজেন্ট। আর নাইট্রো গ্রুপটা জানি আমরা ভেরি হাই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাই এখানে মাইনাস আই কিন্তু ম্যাক্সিমাম ভাবে শো করবে। তাই এই সিস্টেমে কিন্তু মাইনাস আর মাইনাস আই দুটোই কিন্তু ভেরি হাই, এটা যদি খেয়াল থাকে এই দুটোই কিন্তু ভেরি হাই। তাহলে মাইনাস আর দুটোই কিন্তু ভেরি হাই। আর এটা যদি দুটোই বেশি হাই হয় তাহলে কিন্তু সেটা সিস্টেমকে আনস্টেবল করে দিচ্ছে, কারণ সিস্টেম কিন্তু পজিটিভ মানে সেখানে ইলেকট্রন পুশ করলে ভালো। আজকে মাইনাস আই কিন্তু দুজনেই আমার আনস্টেবল করে দিচ্ছে সিস্টেমকে। তাহলে ওভারঅল আমরা যদি স্টেবিলিটি অর্ডার ভাবি, সবচেয়ে বেশি স্টেবল হবে কিন্তু আমার অপশন নাম্বার 2, কারণ অপশন নাম্বার 2তে কিন্তু রেজোনেন্স ইজ প্রমিনেন্ট, ইন্ডাকটিভ এফেক্ট ভেরি উইক। ঠিক আছে, তাই ওইটাকে নিয়ে ভাবছি না, রেজোনেন্স ইজ ভেরি প্রমিনেন্ট। পরে হচ্ছে অপশন 3, কারণ এখানেও রেজোনেন্স প্রমিনেন্ট কিন্তু 2 এর মতন না, যেখানেই পজিটিভ আর হচ্ছে সেখানে কিন্তু আমার স্টেবিলিটি কিন্তু বাড়ছে। অপশন 1 তারপরে যাবে, কারণ সেখানে হচ্ছে রেজোনেন্স নেই তো কি হয়েছে, প্লাস আই তো আছে, কিন্তু অপশন 4 তো দুটোই নেগেটিভ, দুটোই মাইনাস আই দুটোই কিন্তু এগেনস্টে যাচ্ছে স্টেবিলিটি অর্ডারে। তাহলে আমরা যদি সামারাইজ করি ফাইনাল অর্ডারটা কি হবে, তাহলে ফাইনাল অর্ডার হবে সবচেয়ে বেশি স্টেবল 2, তারপর 3, তারপর 1, আর মিনিমাম হচ্ছে 4, যেটা আমরা বললাম। Next question number 3, arrange the following carbocation in increasing order of their stability. তাই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি খুঁজতে গেলে আগে আমরা ভেবে নিই কী ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। দেখো কার্বোক্যাটায়নের স্টেবিলিটি ইন্ডাকটিভ এফেক্ট, হাইপার কনজুগেশন, রেজোনেন্স, এই সবকটা প্যারামিটারের উপর ডিপেন্ড করে। কিন্তু আজকে এই পার্টটা যদি আমি কমন পার্টটাকে কেটে বাদ দিই, দেখো আবার এই বেনজাইলিক পার্ট অবধি কিন্তু কমন, শুধুমাত্র প্যারা পজিশনে কিন্তু ডিফারেন্ট গ্রুপস আর প্রেজেন্ট। প্রথমটাই মিথাইল গ্রুপ আছে, তারপরে ইথাইল গ্রুপ আছে, তারপরে আইসোপ্রোপাইল, তারপরে হচ্ছে টারশিয়ারি বিউটাইল। তাই এই যে প্যারা পজিশনে গ্রুপগুলো চেঞ্জ হয়েছে, আর আজকে আমাকে তাহলে খুঁজে বার করতে হবে এই প্যারা পজিশনে গ্রুপগুলো চেঞ্জ হওয়ার জন্য সিস্টেমের স্টেবিলিটির কি চেঞ্জ হচ্ছে। তাহলে দেখো এই যে এখানে মিথাইল, তাহলে মিথাইল কি করছে, মিথাইল প্লাস আই তো দিচ্ছেই, অ্যাট দ্য সেম টাইম কি করছে, হাইপার কনজুগেশন, কারণ আমরা জানি হাইপার কনজুগেশনের এফেক্টটা মাচ মোর স্ট্রঙ্গার দ্যান ইন্ডাকটিভ এফেক্ট। তাই হাইপার কনজুগেশনটা বার করতে হবে। তাহলে এইখানে মিথাইলে কটা আমার আলফা হাইড্রোজেন, এখানে কিন্তু 3টে আলফা হাইড্রোজেন। ঠিক আছে, আর আলফা কার্বন কোনটা, বেসিক্যালি এই কার্বনটা আলফা ফাংশনাল গ্রুপ, এইটা ছিল ডবল বন্ড কন্টেনিং গ্রুপ, আর এই ডবল বন্ড কন্টেনিং গ্রুপের পাশের কার্বনকে বলে আলফা, আর তার সাথে আমার আজকে 3টে আলফা হাইড্রোজেন আছে। তাহলে এই যে অপশন 1 কিন্তু 3টে আলফা হাইড্রোজেন আর প্রেজেন্ট, আর 3টে আলফা হাইড্রোজেন মানে 3টে হাইপার কনজুগেবল স্ট্রাকচার, আর আমরা জানি যত আমার হাইপার কনজুগেবল স্ট্রাকচার হবে তত সিস্টেমের স্টেবিলিটি। তাই অপশন 1 কিন্তু 3টে হাইপার কনজুগেশন স্ট্রাকচার, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। এবার অপশন 2তে আমি আলফা হাইড্রোজেন দেখছি 2টো, তাহলে এইখানে কিন্তু আলফা হাইড্রোজেন কমেছে, এটা তো বিটা কার্বন, আর বিটা কার্বনের হাইড্রোজেনগুলো বিটা হাইড্রোজেন, তাই এইটা আমরা কাউন্ট করবো না, আমরা শুধু এই কার্বনটা কাউন্ট করবো। এখানে কিন্তু 2টো আলফা হাইড্রোজেন। তাহলে আমরা যদি লিখি এইটা কিন্তু বেসিক্যালি 2টো আলফা হাইড্রোজেন আর প্রেজেন্ট, আর 2টো আলফা হাইড্রোজেন মানে 2টো হাইপার কনজুগেশন স্ট্রাকচার। তাহলে 1 থেকে 2 গেলে আলফা হাইড্রোজেন কমলো মানে হাইপার কনজুগেশন স্ট্রাকচার কমলো, হাইপার কনজুগেশন স্ট্রাকচার কমলো মানে স্টেবিলিটি কমলো। তাহলে 1-এর কিন্তু স্টেবিলিটি বেশি দেন 2, এটাতে খেয়াল থাকে। এবার আমরা 2 থেকে 3-এ যাচ্ছি, 2 থেকে 3-এ গেলে আবার দেখতে পাচ্ছি আমরা কি দেখতে পাচ্ছি যে হাইপার কনজুগেশন কিন্তু আরো কমেছে, কারণ এইখানে আমার একটা আলফা হাইড্রোজেন। ঠিক আছে, এখানে একটা আলফা হাইড্রোজেন, বাকি কি করছি আমরা বেসিক্যালি এখানে তো 3টে আলফা হাইড্রোজেন ছিল, এবার এই হাইড্রোজেন গ্রুপগুলোকে মিথাইল গ্রুপগুলো দিয়ে সাবস্টিটিউট করছি। এই যে অপশন 2তে একটা মিথাইল দিয়ে সাবস্টিটিউট করেছি, 2টো হাইড্রোজেন পড়ে আছে। অপশন 3তে 2টো মিথাইল দিয়ে সাবস্টিটিউট করেছি, একটা হাইড্রোজেন পড়ে আছে। তাহলে বেসিক্যালি আমরা এই হাইড্রোজেনগুলোকে আমরা এরকম মিথাইল গ্রুপ দিয়ে সাবস্টিটিউট করছি, আর এরকম মিথাইল গ্রুপগুলো দিয়ে সাবস্টিটিউট করার জন্য আলফা হাইড্রোজেন কমে যাচ্ছে, আর সিস্টেমে যখন আলফা হাইড্রোজেন কমে যাচ্ছে তখন কিন্তু হাইপার কনজুগেশন কমে যাচ্ছে।
আর সিস্টেমে হাইপার কনজুগেশন কমে গেলে কিন্তু স্টেবিলিটি কমে যাচ্ছে। তাহলে অপশন 4-এ এখন যদি তাকাই দেখতে পাচ্ছি কোনো আলফা হাইড্রোজেন নেই, এখানে 3টে আমার যে হাইড্রোজেন ছিল তারা সবাই কিন্তু মিথাইল গ্রুপগুলো দিয়ে রিপ্লেস হয়ে গেছে। So what we can say that with decreasing the number of alpha hydrogen the stability of the carbocation actually decreases. এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো রকম আলফা হাইড্রোজেন আমরা লিখতে পারি যে এখানে 0 আলফা হাইড্রোজেন। তাহলে এখানে 0 আলফা হাইড্রোজেন মানে কোনো রকম আলফা হাইড্রোজেন নেই, তার মানে কোনো রকম হাইপার কনজুগেশন থেকে স্টেবিলিটি পাওয়ার জায়গায় নেই। তাহলে আমরা যদি স্টেবিলিটি অর্ডার একদম সহজভাবে ভাবি তাহলে সবচেয়ে বেশি স্টেবল কি হবে বেসড অন দ্য আলফা হাইড্রোজেন, কেন আর কোনো এফেক্ট তো দেখছি না। এই প্যারা পজিশনে যেই গ্রুপগুলো আছে সবাই অ্যালকাইল গ্রুপ, আর অ্যালকাইল গ্রুপ এরকম দুটো এফেক্টই শো করতে পারে, ইন্ডাকটিভ বা আলফা হাইড্রোজেন দিয়ে হাইপার কনজুগেশন। তাই আমরা অন্য কোনো এফেক্টে যাবোই না। এই কোয়েশ্চেনটা তাহলে ভেরি ইজি কোয়েশ্চেন যে ইন্ডাকটিভ এফেক্ট আর হাইপার কনজুগেশন দিয়েই হয়ে যাচ্ছে। তাহলে সবচেয়ে বেশি স্টেবল কি হবে? সবচেয়ে বেশি স্টেবল হবে 1, তারপর 2, তারপর 3, তারপরে 4, কারণ 4-এ কোনো রকম আমার আলফা হাইড্রোজেন নেই, তার মানে কোনো রকম হাইপার কনজুগেশনের চান্স নেই। নেক্সট কোয়েশ্চেন দেখছি, নেক্সট কোয়েশ্চেন ইজ রিগার্ডিং দ্য ফাইন্ড দ্য কারেক্ট অর্ডার অফ স্টেবিলিটি। আবার আমাকে স্টেবিলিটি খুঁজতে হবে। আমরা প্রথমে যে কাজটা করব, আমরা কাজটা করব হচ্ছে নেচার অফ কম্পাউন্ড। তার মানে এরা বেসিক্যালি দেখতে পাচ্ছি সবার উপরে পজিটিভ চার্জ, কার উপর? কার্বনের উপর। তারপরে সবাই কিন্তু বেসিক্যালি কার্বোক্যাটায়ন, আর আমরা জানি কার্বোক্যাটায়ন স্টেবিলাইজ হয় কীভাবে? সমস্ত প্লাস আই প্লাস আর এরকম প্লাস গ্রুপগুলো দিয়ে, এরকম প্লাস ইলেকট্রনিক গ্রুপগুলো দিয়ে। তার মানে আমরা দেখেছিলাম একটু আগে এরকম পজিটিভ কার্বোক্যাটায়নের পাশে যদি কোনো ডোনার স্পিসিস থাকে তাহলে সেখানে কিন্তু ইলেকট্রন ডোনেশন হয়, রেজোনেন্স এফেক্ট শো হয়, আর এই রেজোনেন্সের জন্য কিন্তু সিস্টেমের স্টেবিলিটি বাড়ে। তাহলে এই তিনটের মধ্যে অপশন 2-তে কিন্তু খুব ইজিলি দেখা যাচ্ছে এই যে কার্বোক্যাটায়নের পাশে কিন্তু একটা ডোনার আছে। এই যে ডোনার স্পিসিস আমরা দেখে ফেললাম যখনই, তাহলে তখনই কিন্তু আরেকটু ভাবতে হবে যে এখানে কিন্তু আমার ডোনেশন হচ্ছে, আর এই ডোনেশনটা কি, এটার নামটা কি? রেজোনেন্স। এখানে কনজুগেশনে যাচ্ছে, এই রেজোনেন্সের মাধ্যমে কিন্তু স্টেবিলিটি পাচ্ছে। তাহলে এইটা কিন্তু প্লাস আর এফেক্টের মাধ্যমে স্টেবিলাইজ হচ্ছে। কেন? কার্বোক্যাটায়নের দিকে কিন্তু শিফটেড। এই অ্যারোটা দিয়ে বুঝতে হবে যে কোথায় প্লাস কোথায় মাইনাস। এখানে কিন্তু অ্যারোটা টুয়ার্ডস দ্য কার্বোক্যাটায়ন, মানে কার্বোক্যাটায়নের দিকে কিন্তু ইলেকট্রন ডেন্সিটি পাঠাচ্ছে। তার মানে এইটা কিন্তু প্লাস আর এফেক্ট দিয়ে বলতে হবে। এবার বাকি দুটো যে থেকে গেল অপশন 1 এন্ড অপশন 3, সেখানে কিন্তু আমার পজিটিভ চার্জের পাশে কিন্তু লোন পেয়ার দেখতে পাচ্ছি না, কোনো রকম ডোনার অ্যাটম দেখতেই পাচ্ছি না, অনেকটা দূরে আছে। আমরা যদি অপশন 1-এ ভাবি, অপশন 1-এ দেখো এই যে কার্বোক্যাটায়ন তার পাশের কার্বন আছে, এই যে কার্বোক্যাটায়ন তার পাশে একটা কার্বন, তারপরে গিয়ে এরকম ডোনার। তার মানে এইখানে কিন্তু তখন প্লাস আর এফেক্টের কোনো জায়গা নেই, তখন কিন্তু এই যে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, এই ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাইনাস আই তখন আমাকে কনসিডার করতে হয়। তার মানে এইটা একটা কার্বন পরেই মাইনাস আই এফেক্টটা আছে, আর এইখানে কিন্তু দুটো কার্বন পরে মাইনাস আই এফেক্টটা আছে। তাহলে এইখানেও কিন্তু মাইনাস আই এফেক্ট, কিন্তু এর মাইনাস আই এফেক্টটা এর তুলনায় কিন্তু একটু কম হবে, ঠিক আছে, কারণ এইটা দূরে আছে। এই যত দূরে থাকে তার পাওয়ার কম হয়। আমরা এক্সাম্পল 1-এই তো দেখেছিলাম এরকম টাইপের কনসেপ্ট ইন লিনিয়ার ফ্যাশন, কিন্তু আজকে একই কনসেপ্ট আমরা সাইক্লিক ওয়েতে দেখছি। তাই এক্সামে বিভিন্নভাবে ওরিয়েন্টেশন জিওমেট্রি চেঞ্জ করে দেবে, কিন্তু আমরা যদি কনসেপচুয়ালি হ্যান্ডেল করতে পারি প্রবলেমটা, তাহলে কিন্তু আমরা কিন্তু ঠিক অ্যান্সারের দিকে পৌঁছাবো। তাই আমরা দেখবো 1-এর থেকে কিন্তু 3 ইজ মোর স্টেবল, কারণ দুজনের ক্ষেত্রেই তো মাইনাস আই হচ্ছে, কিন্তু 3-তে কিন্তু মাইনাস আইটা একটু কম হচ্ছে, কারণ আমরা জানি মাইনাস আই কিন্তু আমার কার্বোক্যাটায়নের জন্য আনস্টেবল, কার্বোক্যাটায়নকে কিন্তু আরও বেশি আনস্টেবল করে দেয়, কারণ যত আমার মাইনাস আই তত আমার ইলেকট্রন উইথড্র করে দেয়। এমনিতেই তো সিস্টেমটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তারপর যদি তুমি ওখান থেকে ইলেকট্রন উইথড্র করে নাও তাহলে সিস্টেমের স্টেবিলিটি আরও কমে যাবে। তার মানে এই তিনটের মধ্যে সবচেয়ে বেশি স্টেবল কম্পাউন্ড 2, এটা তো দেখেই বোঝা যাচ্ছে, কারণ এখানে রেজোনেন্স আছে। আর 1 আর 3 এর মধ্যে মোর স্টেবল হচ্ছে 3, কারণ দুজনের ক্ষেত্রেই মাইনাস আই, দুজনের ক্ষেত্রেই আনস্টেবল ফ্যাক্টর আছে ঠিকই, কিন্তু আমার 3 এর আনস্টেবিলিটি একটু হলেও কম কম্পেয়ার টু আমার 1, কারণ 1-এ কিন্তু আমার একটা কার্বন পরে আছে আর এখানে কিন্তু দুটো কার্বন পড়ে আছে, মানে এটা একটু দূরে আছে, আর দূরে থাকলে তার এফেক্ট একটু কম হবে, কারণ ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে ডিস্টেন্স ডিপেন্ডেন্ট। তাই আমরা যদি এটার ওভারঅল অর্ডার যদি ভাবি, তাহলে ওভারঅল অর্ডার সবচেয়ে বেশি স্টেবলকে 2, তারপর হচ্ছে 3, তারপর 1, ভেরি ইজি। নেক্সট এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনটা কিন্তু করার আগে আমরা কিন্তু ব্রেডস রুলটা অলরেডি হচ্ছে আমরা ডিসকাস করে নিয়েছি। যারা ভিডিওটা দেখোনি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, ব্রেডস রুল ইন ডিটেল কিন্তু দেখে নিও। অ্যাকর্ডিং টু দ্য ব্রেডস রুল, ডবল বন্ড ফর্মেশন ক্যানট বি অকার্ড অ্যাট দ্য bridgehead carbon or planarity condition cannot be adopted at the bridgehead carbon। তার মানে bridgehead carbon কিন্তু sp2 হতে পারে না, কারণ planarity হতে গেলে তো sp2 হতে হবে, কারণ sp2 হলে সেখানে হিউজ অ্যাঙ্গেল স্ট্রেন হয়। আমরা আজকে এই তিনটে কার্বোক্যাটায়নের মধ্যে আগে আমরা নেচারগুলো আমরা ডিসকাস করি। এই যে দেখো ফার্স্ট কার্বোক্যাটায়ন যেটা আছে সেখানে কিন্তু bridgehead কার্বনেই কিন্তু দেখতে পাচ্ছি পজিটিভ চার্জ আছে, তাহলে এইটা কিন্তু bridgehead কার্বনে পজিটিভ চার্জ মানে sp2 তো হবে, আর sp2 হলে জিনিসটা হচ্ছে আমরা বলেছিলাম যে হিউজ অ্যাঙ্গেল স্ট্রেন হয়, তাহলে হিউজ অ্যাঙ্গেল স্ট্রেনের জন্য এটা কিন্তু আনস্টেবল, তার মানে এটা একেবারেই কিন্তু অ্যাকসেপ্টেবল না, তাহলে এই ফর্মটা কিন্তু ভেরি আনস্টেবল।
এই দুটোও কিন্তু ব্রিজ রিং সিস্টেম, কিন্তু এই পজিটিভ চার্জ কিন্তু ব্রিজ হেড কার্বনের নেই, এই পজিটিভ চার্জটা এখন ব্রিজ হেড কার্বনের পাশে আছে, ঠিক আছে। তার মানে এই দুটোর মধ্যে এখন স্টেবিলিটি অর্ডার কম্পেয়ার করতে হবে। তাহলে আজকে আমরা যদি ভাবি যে এইটা কিন্তু কত ডিগ্রি, এখানে 1 2 3, এটা কিন্তু 3 ডিগ্রি বেসিক্যালি, ঠিক আছে। আমরা যদি নর্মালি ভাবি, আর তো কোনো গ্রুপ নেই, কোনো ডোনার নেই, তার মানে কোনো রকম রেজোনেন্স হবে না, তাই এইখানে হাইপার কনজুগেশন আর ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে বলতে হবে। তাহলে এইটা বেসিক্যালি 2 ডিগ্রি, আর এইটাকে যদি ভাবি দুটো আছে পাশে অ্যালকিল গ্রুপ, তাহলে এইটা কিন্তু বেসিক্যালি 2 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এইটা 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, তাহলে এইটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, এই 3 ডিগ্রি ইজ মোর স্টেবল দ্যান 2 ডিগ্রি। আমরা জানি ব্রিজ হেড কার্বনের পজিটিভ চার্জ আনস্টেবল অ্যাকর্ডিং টু দ্য ব্রেডস রুল, তাই অপশন 1 কে প্রথমেই ডিসকার্ড করে দিলাম, সবচেয়ে মিনিমাম স্টেবল হবে। আর 2 আর 3 এর মধ্যে 3 ইজ মোর স্টেবল ডিউ টু দ্য হাই প্লাস আই এফেক্ট অ্যান্ড দ্য হাই হাইপার কনজুগেশন, ঠিক আছে। তাই এই যে আমার অর্ডারগুলো করছি, এই যে অ্যাপ্রোচগুলো শিখছি, এটা কেন শিখতে পাচ্ছি? কারণ আমাদের কিন্তু জিওসির বেসিক লেভেলগুলো স্ট্রং হয়ে যাচ্ছে। এই জিওসির বেসিক লেভেলগুলো স্ট্রং হয়ে থাকলে কিন্তু এই টাইপের অ্যান্সারগুলো কিন্তু আমরা উইদিন আ সেকেন্ড করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা যদি ফাইনাল অর্ডারে যদি যাই, ফাইনাল অর্ডারটা হবে 3 সবচেয়ে বেশি স্টেবল, 3 ডিগ্রি দেখতে পাচ্ছি, তারপর 2 ডিগ্রি 2টা, আর 1 তো সবচেয়ে মিনিমাম স্টেবল। এখানে কোনো রকম কিছু ডিগ্রি তোমাকে দেখতেই হবে না, তুমি হচ্ছে এরকম ব্রিজ হেড কার্বন সেন্টারে কিন্তু পজিটিভ চার্জ দেখেছো মানেই এখানে কিন্তু আমার অ্যাঙ্গেল স্ট্রেন্থ তৈরি হয়েছে, আর এটা কিন্তু আনস্টেবল অ্যাকর্ডিং টু দ্য ব্রেডস রুল। নেক্সট কোশ্চেন বলছে দেখো, ফাইন্ড দ্য মোস্ট স্টেবল কার্বোকেটায়ন অ্যামং দ্য ফলোইং। এইবার দেখো এই কোশ্চেনটা খুব ইজি, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি এই কোশ্চেনটাকে করতে পারবো। দেখো আমরা জানি কার্বোকেটায়নের পাশে যদি কোনো ডবল বন্ড থাকে তাহলে সেখান থেকে কিন্তু রেজোনেন্স শো হতে পারে, কার্বোকেটায়নের পাশে যদি কোনো লোন পেয়ার থাকে সেখানে রেজোনেন্স শো হতে পারে, কার্বোকেটায়নের পাশে কোনো নেগেটিভ চার্জ থাকলে সেখানে রেজোনেন্স শো হতে পারে। আজকে এখানে ফিনাইল গ্রুপ আছে, তার মানে ফিনাইল গ্রুপ মানে ডবল বন্ড আছে, সিসি ডবল বন্ড, তাহলে কার্বোকেটায়নের পাশে তো সেই ডবল বন্ডই থাকলো। আর এরকম কার্বোকেটায়নের পাশে ডবল বন্ড থাকা মানে সেখানে কিন্তু প্লাস আর শো করতে পারে। তারপরে আজকে আমাকে খুঁজতে হবে এরকম কার্বোকেটায়নের পাশে যত ফিনাইল গ্রুপ থাকবে তত আমার সেখান থেকে প্লাস আর বেশি হবে, ততগুলো রেজোনেটিং স্ট্রাকচার পাবো, আর যত বেশি রেজোনেটিং স্ট্রাকচার পাবো তত বেশি স্টেবিলিটি। তাই অপশন 1 যে প্লাস আর এফেক্টটা হবে, সেই প্লাস আর এফেক্ট কিন্তু সবচেয়ে ম্যাক্সিমাম হবে, এদের মধ্যে কিন্তু সবচেয়ে ম্যাক্সিমাম, এটা কিন্তু লিখে রাখছি আমি যে সবচেয়ে বেশি ম্যাক্সিমাম হবে এই তিনটের মধ্যে। এখানে 3টে ফিনাইল গ্রুপ আছে, 3 জনের থেকে প্লাস আর হবে, যত বেশি প্লাস আর তত বেশি রেজোনেটিং স্ট্রাকচার, যত বেশি রেজোনেটিং স্ট্রাকচার তত বেশি স্টেবিলিটি। এবার যত এই লেফট থেকে রাইটে যাচ্ছে দেখো আমার ফিনাইল রিংয়ের নাম্বার কমছে, এখানে 3টে ফিনাইল রিং ছিল, এখানে 2টো হয়েছে, তার মানে এইখানে প্লাস আর একটু ড্রপ করেছে, এখানে আরও বেশি ড্রপ করবে। তাহলে এইখানে কিন্তু মোস্ট স্টেবল হবে কিন্তু এইটা, কারণ এইখানে যত বেশি ফিনাইল রিং হচ্ছে তত কিন্তু প্লাস আর গ্রুপ হচ্ছে, তত বেশি প্লাস আর হচ্ছে তত বেশি ডোনেশন হচ্ছে, যত বেশি ডোনেশন হচ্ছে যত বেশি রেজোনেন্স হচ্ছে, তত বেশি রেজোনেটিং স্ট্রাকচার, যত বেশি বেশি রেজোনেটিং স্ট্রাকচার তত বেশি বেশি স্টেবিলিটি। তাহলে এই 3 জনের মধ্যে কিন্তু যার আছে 3টে ফিনাইল গ্রুপ আছে সেই কিন্তু সবচেয়ে বেশি স্টেবিলিটিতে খেয়াল থাকে, খুব খুব ইম্পর্টেন্ট। সো এই কোয়েশ্চেনটা আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এখানেও কিন্তু মোস্ট স্টেবল কার্বোকেটায়ন আমাকে খুঁজে বার করতে হবে। যদি ইন্ডিভিজুয়ালি থাকে, সাপোজ আমরা অপশন নাম্বার 3 থেকে শুরু করি, এইটা কি, এটা আমরা জানি এটা হচ্ছে বেনজাইলিক, ঠিক আছে। এই যে বেনজিন রিং এর পাশের কার্বনে যদি পজিটিভ চার্জ থাকে সেটা হচ্ছে বেনজাইলিক। আমরা এখন 3 থেকে 1 এ যাচ্ছি, আমরা এখানে অ্যাপ্রোচটাও কিন্তু শিখছি, শুধু কারেক্ট অ্যান্সার শেখাটা কিন্তু আমার কোনো ক্রেডিট না, আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সারের সাথে সাথে অ্যাপ্রোচটা শিখতে হবে। একটা আননোন প্রবলেম দেখে সেখানে অ্যাপ্রোচ কী করে করবো। তাই প্রথমেই যখন এই কোয়েশ্চেনটা দেখলাম, আমরা এরকম বেনজাইলিক আমাদের কমন যে ক্লাসিফিকেশন করেছিলাম সেটাকে খুঁজে পেলাম। এই বেনজাইলিককে যখন খুঁজে পেলাম, এবার আমি 3 থেকে 2তে গেলাম, 2তে দেখলাম একটা আমার পাই বন্ড কম আছে, এইখানেও কিন্তু রেজোনেন্স হবে, এইটা এখানে যাবে, এইটা আবার এখানে যাবে, তাই এখানেও কিন্তু রেজোনেন্স হবে। এর নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার কিন্তু কম হবে কম্পেয়ার টু 3, কারণ 3 এ 3টে পাই বন্ড মানে বেশি বেশি কনজুগেশন, যত বেশি বেশি কনজুগেশন তত কিন্তু বেশি বেশি স্টেবিলিটি। এইবার 3 থেকে তো 2 আনস্টেবল হলো, এবার 2 থেকে যখন আমি 1-এ গেলাম তখন তাকে এই বন্ডটাও কিন্তু ডিলিটেড, তাহলে এই বন্ডটাও ডিলিট মানে একটাই তখন কনজুগেটিং স্ট্রাকচার। আমরা যদি এইখানে তাকাই তাহলে এইখান থেকে শুধু একটাই অ্যারো মুভ করছে, কিন্তু এইখানে কিন্তু 3টে অ্যারো মুভ করছিল। আমরা এইখানে যদি তাকাই এইটা, ঠিক আছে, এইটা যদি তাকাই এইখানে, আর আমার এইখানে পজিটিভ চার্জকে বাঁচাতে তখন কিন্তু এইটা, তার মানে আমার এইখানে 3টে অ্যারো মুভমেন্ট হচ্ছে, এখানে 2টো অ্যারো মুভ করতে পারছি, এখানে একটা অ্যারো মুভ করতে পারছি। তার মানে আমরা এইটাই বলার চেষ্টা করছি এই 3 এ কিন্তু ম্যাক্সিমাম কনজুগেশন, ম্যাক্সিমাম রেজোনেন্স, আর এরকম ম্যাক্সিমাম রেজোনেন্স হলে কিন্তু ম্যাক্সিমাম স্টেবিলিটি। তাই যত রেজোনেটিং স্ট্রাকচার কমছে তত আমার স্টেবিলিটি কমছে। তাই 3 to 1 এর মধ্যে কিন্তু 3 ইজ দ্য মোস্ট স্টেবল কার্বোকেটায়ন অ্যামং দ্য ফলোইং, এটাতে খেয়াল থাকে। সো এই কোয়েশ্চেনে বলছে অ্যারেঞ্জ দ্য ফলোইং কার্বোকেটায়নস ইন ইনক্রিজিং অর্ডার অফ দেয়ার স্টেবিলিটি, আবার কিন্তু স্টেবিলিটি অর্ডার। তাই আবার আমরা নেচারে যাব, আমি বারবার বলছি নেচার দেখো, নেচার দেখলেই সেখানে স্টেবিলাইজিং ফ্যাক্টর খুঁজে পাবে, স্টেবিলাইজিং ফ্যাক্টর খুঁজে পেলেই তো ফাইনাল কম্পারিজনে আমার কাছে আরও ইজি। তাহলে শুরু করছি অপশন 1 থেকে। অপশন 1 দেখো একটা সিম্পল একটা সাইক্লিক কম্পাউন্ডের ওপর আমার দেখা যাচ্ছে পজিটিভ চার্জ,
এটা বেসিক্যালি 2 ডিগ্রি, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো অ্যালকাইল গ্রুপ আছে, ঠিক আছে, এখানে একটা আর গ্রুপ, এখানে একটা আর গ্রুপ। আর এইটা 2 ডিগ্রি মানে এখানে দুটো অ্যালকাইল গ্রুপগুলো কি করবে, প্লাস আই এফেক্ট শো করবে, এরকম প্লাস আই এফেক্ট শো করে। আর হাইপার কনজুগেশন, আমরা যদি হাইপার কনজুগেশনও ভাবি তাহলে নাম্বার অফ আলফা হাইড্রোজেন খুঁজে বার করতে হবে। নাম্বার অফ আলফা হাইড্রোজেন কটা, এইটা দুটো আলফা কার্বন আর দুজনের মধ্যে দুটো দুটো করে হাইড্রোজেন আছে, তাহলে বেসিক্যালি কিন্তু এখানে 4টে আমার আলফা হাইড্রোজেন আছে, এটাতে খেয়াল থাকে 4টে আলফা হাইড্রোজেন। ক্লিয়ার? তাহলে এখানে 4টে আলফা হাইড্রোজেন। এইখানে যদি তাকাই, এর থেকে যখন এইখানে গেলাম একটু কিন্তু স্টেবিলিটি বাড়লো, কারণ এখানে কিন্তু রেজোনেন্স, ডবল বন্ডের পাশে দেখতে পাচ্ছি আমার এরকম পজিটিভ চার্জ, তার মানে রেজোনেন্স হতে পারবে। আর এরকম রেজোনেন্স কনজুগেশন হলে আমরা জানি সিস্টেমের স্টেবিলিটি বাড়ে। 2 ডিগ্রিতে তো শুধুমাত্র আমার প্লাস আই আর হাইপার কনজুগেশন হচ্ছিল, প্লাস আই আর হাইপার কনজুগেশনের থেকে এরকম প্লাস আর এফেক্ট অনেক বেশি পাওয়ারফুল। আমরা জানি রেজোনেন্স এফেক্ট যেখানে টেক পার্ট করে সেখানে কিন্তু স্টেবিলিটি হুড়ুর করে বাড়ে, তাই এরকম প্লাসার এফেক্ট অনেক বেশি পাওয়ারফুল কম্পেয়ার টু ইন্ডাকটিভ এফেক্ট অ্যান্ড হাইপার কনজুগেশন। এবার যদি 3-তে যাই, 3-তে গেলে একটা ছোট ভুল প্রথমে হতে পারে। দেখো এইখানে এক সাইড দিয়ে রেজোনেন্স হচ্ছিল, দেখে মনে হতে পারে এখান থেকে দুটো সাইড দিয়ে রেজোনেন্স হবে। হ্যাঁ, সেটা তো হলো, কিন্তু তারপরে যদি আমরা গ্রস ব্যাপারটা তাকাই, এটা কিন্তু অ্যান্টি অ্যারোমেটিক হয়ে বসে আছে। আমরা অ্যান্টি অ্যারোমেটিক কাকে বলবো, যখন আমার সাইক্লিক হবে, সাইক্লিক দেখতে পাচ্ছি, প্ল্যানার হবে, প্রতিটা কার্বন অ্যাটম কিন্তু sp2 ইনক্লুডিং এই সেন্টারটাও, এই কার্বোক্যাটায়ন হচ্ছে আমরা জানি sp2 হাইব্রিডেশন, তাহলে প্রতিটা কিন্তু সেন্টার sp2, প্ল্যানার, কমপ্লিট কনজুগেশন ইজ প্রেজেন্ট, কিন্তু ইলেকট্রন কাউন্টটা দেখতে পাচ্ছি আমার 4 পাই, তার মানে আমার ইলেকট্রন কাউন্টটা 4 পাই মানে 4n পাই সিস্টেম, তার মানে এইটা কিন্তু 4n পাই রুল হয়ে গেছে। তাহলে এইটা বেসিক্যালি অ্যান্টি অ্যারোমেটিক হয়ে গেছে। আর আমরা জানি অ্যারোমেটিক যত বেশি স্টেবল হয় তাহলে অ্যান্টি অ্যারোমেটিক তত বেশি আনস্টেবল, তাহলে এইটা বেসিক্যালি আমার কাছে অ্যান্টি অ্যারোমেটিক। আর এরকম অ্যান্টি অ্যারোমেটিকের জন্য কিন্তু সিস্টেমের স্টেবিলিটি সবচেয়ে মিনিমাম হয়ে গেল। আজকে যদি ও অ্যারোমেটিক হতো, অ্যারোমেটিক হতে গেলে ওকে 4n + 2 পাই ওবে করতে হতো, তাহলে সিস্টেমের স্টেবিলিটি সবচেয়ে বেশি বাড়তো, রেজোনেন্সের থেকেও বেশি হতো। কিন্তু আজকে অ্যান্টি অ্যারোমেটিকের জন্য কিন্তু সিস্টেমের স্টেবিলিটি সবচেয়ে কম, ঠিক আছে। তার মানে এই তিনটের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি স্টেবল 2, তারপর 1, তারপর 3, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা নেক্সট কোয়েশ্চেন দেখছি, অ্যারেঞ্জ দ্য ফলোইং কার্বোকেটায়ন ইন ইনক্রিজিং অর্ডার অফ দেয়ার স্টেবিলিটি। আবার স্টেবিলিটি অর্ডারে আমরা সাজাবো। এই স্টেবিলিটি অর্ডারে সাজানোর প্র্যাকটিসটা যদি আমাদের মধ্যে চলতে থাকে, তাহলে বিভিন্ন প্রবলেমকে কিন্তু আমরা বিভিন্ন সিচুয়েশনে ইজিলি ডিল করতে পারবো। আমরা আবার কি করব, আমরা সেই ইনিশিয়াল স্ট্র্যাটেজি ফলো করব, যে ডিফারেন্ট নেচার খুঁজতে হবে। তাহলে ফার্স্ট অফ অল এটা কিন্তু বেনজাইলিক, যে বেনজিনের পাশের কার্বনে কিন্তু পজিটিভ চার্জ, তাহলে বেনজাইলিক। এটা কিন্তু অ্যালাইলিক, ডবল বন্ডের পাশের কার্বনে আছে, এটা অ্যালাইলিক। আর এইটা কিন্তু বেসিক্যালি 2 ডিগ্রি, তাহলে আমরা হচ্ছে এটাকে একটু লিখি যে এইটা বেসিক্যালি 2 ডিগ্রি, ঠিক আছে। আর এইটা অ্যালাইলিক, এটা অ্যালাইলিক। তাহলে 2 ডিগ্রিতে কি হচ্ছে, 2 ডিগ্রিতে শুধুমাত্র আমার ইন্ডাকটিভ এফেক্ট আর হাইপার কনজুগেশন। 2 ডিগ্রিতে কি হচ্ছে, শুধুমাত্র আমার ইন্ডাকটিভ এফেক্ট, এরকম প্লাস আই এখান থেকে পাচ্ছে আর এখান থেকে পাচ্ছে, এই দুটো প্লাস আই আর হাইপার কনজুগেশন, এখানে হাইপার কনজুগেশন, এই দুটো এফেক্ট কিন্তু কাজ করছে ফর 2 ডিগ্রি। অ্যালাইলিকের ক্ষেত্রে কিন্তু আমরা বেসিক্যালি রেজোনেন্সটাই শো করবো, ঠিক আছে, কারণ রেজোনেন্স যখন হয়ে গেছে তখন আর ইন্ডাকটিভ এফেক্ট, হাইপার কনজুগেশন ওইগুলোকে লাগবেই না কাজে, কারণ এইখানে রেজোনেন্সের এফেক্ট কিন্তু মাচ মোর পাওয়ারফুল দ্যান ইন্ডাকটিভ অ্যান্ড হাইপার কনজুগেশন। আর 1-এও কিন্তু রেজোনেন্স হচ্ছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাকে এটাও মাথায় রাখতে হবে, রেজোনেন্স কিন্তু অনেক বেশি হচ্ছে, নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার অনেক বেশি ইন 1 কম্পেয়ার টু 2। আর এরকম রেজোনেটিং স্ট্রাকচার যত বেশি বাড়ে সিস্টেমের কিন্তু স্টেবিলিটি বাড়ে। তাই আমরা জানি বেনজাইলিক সবচেয়ে বেশি স্টেবল এদের মধ্যে, তারপরে অ্যালাইলিক, তারপরে এরকম 2 ডিগ্রি। তাহলে সো আমরা বেসিক্যালি লাস্ট কোয়েশ্চেনে চলে এসেছি। লাস্ট কোয়েশ্চেনে দেখতে পাচ্ছি আবার এখানে কিন্তু কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার সাজাতে দিয়েছে, এরকম বেনজাইলিক কার্বোক্যাটায়নের ডেরিভেটিভ। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং অবজারভেশন হলো, এখানে যে সাবস্টিটিউশন হলো, একবার এটা অর্থতে আছে, একবার এটা মেটাতে আছে, একবার এটা প্যারাতে আছে। তার মানে বেসিক্যালি এটা অর্থ মেটা প্যারা আইসোমার, ঠিক আছে। অর্থ মেটা প্যারা আইসোমার যখন দিয়েছে, আমরা 1 বাই 1 সেখানে ডিল করছি। দেখো প্রথমে ফার্স্ট অফ অল আমরা মেটাতে নিয়ে ডিল করি। এই মেটা আইসোমারে কিন্তু আমরা জানি মেটা পজিশনে কোনো রকম রেজোনেন্স হয় না, তাই এইটা হচ্ছে মেটা আইসোমার। আর মেটা আইসোমারে কিন্তু রেজোনেন্স কিন্তু হয় না, কোনো রকম রেজোনেন্স অপারেশন হবে না মেটা আইসোমারে, ঠিক আছে। এইবার যদি আমি অর্থ আর প্যারার দিকে তাকাই, আমরা যদি ফার্স্টে প্যারার দিকে তাকাই, দেখো এইটাকে স্টেবল করতে গেলে কি করতে হচ্ছিল, এইটা এখানে আসছিল, এইটা এখানে আসলে এইটাকে এখানে যাচ্ছিল এই পাই বন্ডটা, আর এইখানে পজিটিভ চার্জ আসলে এই লোন পেয়ারটা কিন্তু নিচে এইভাবে স্টেবিলাইজ করছিল। তাই এইটা কিন্তু কমপ্লিট একটা কনজুগেশনে টেক পার্ট করছিল। তার মানে এইখানে আমার
প্লাস আর তো আছেই, প্লাস আর আছে কারণ রিংয়ের দিকে কিন্তু ইলেকট্রন ডেন্সিটি পাঠাচ্ছে, আর অ্যাট দ্য সেম টাইম মাইনাস আই আছে, কিন্তু মাইনাস আই এর এফেক্টটা কিন্তু খুব কম, মাইনাস আই এফেক্টটা কিন্তু খুব উইক, কারণ অনেকটা দূরে, প্যারার পজিশন কিন্তু অনেকটা দূরে আছে, ঠিক আছে, এইটার থেকে 180 ডিগ্রি দূরে আছে, তার মানে আমার অ্যান্টি পজিশনে আছে। কিন্তু হাউএভার আমি যদি এইখানে তাকাই, এইখানে কিন্তু আমার এইটা যেমন এখানে বাঁচাবে, আমার এইখানে পজিটিভ চার্জ আসবে, এই পজিটিভ চার্জকে কিন্তু বাঁচাতে গেলে এই লোন পেয়ারকে কিন্তু এইখানে আসতে হবে, তাই এইখানেও কিন্তু রেজোনেন্স হচ্ছে, তাই এখানেও রেজোনেন্স হচ্ছে, এটা নিয়ে ডাউট নেই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এখানে কিন্তু মাইনাস আই এফেক্টটা কিন্তু বাড়ছে, মাইনাস আই এফেক্টটা বাড়ছে, কারণ আমার এরকম ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কাছাকাছি চলে এসছে। এই ডিস্টেন্স ডিপেন্ডেন্ট এফেক্ট আমরা প্রথমেই বলতাম না, ইন্ডাকটিভ এফেক্টটা ডিস্টেন্স ডিপেন্ডেন্ট এফেক্ট, এই যে আমার অপশন 2-তে মাইনাস আই এফেক্টটা প্রোনাউন্সড হয়ে গেল, কারণ এই যে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টটা কিন্তু কাছাকাছি থাকলো, তাই মাইনাস আই এফেক্ট যদি প্রোনাউন্স হয়ে যায় সেটা কার্বোক্যাটায়নের জন্য খারাপ, সেকেন্ড মলিকিউলকে আনস্টেবল করে দিচ্ছে। তার মানে আমরা যদি ফাইনাল অর্ডারের দিকে তাকাই, ফাইনাল অর্ডারে সবচেয়ে বেশি স্টেবল হবে 1, তারপর 2, আর 3-তে তো কোনো রকম রেজোনেন্স নেই, শুধুমাত্র আবার মাইনাস আই, শুধুমাত্র মাইনাস আই, কারণ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তার মানে শুধুমাত্র মাইনাস আই, সেটা হচ্ছে আনস্টেবল। সো কার্বোক্যাটায়ন নিয়ে পরের ভিডিওটা যেটা আসবে সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট ইন কার্বোক্যাটায়ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই রিঅ্যারেঞ্জমেন্ট ইন কার্বোক্যাটায়ন যদি একবার আমরা শিখি তাহলে আমাদের লাভ কি, আমরা তো কার্বোক্যাটায়নের আরও ডিফিকাল্ট প্রবলেম করতে পারবোই, অ্যাট দ্য সেম টাইম ডিফারেন্ট মেকানিজমে এর রোল দেখা যায়, তাই আমরা কিন্তু 1 by 1 সেগুলো নিয়ে ডিসকাস করবো, খুব শিগগিরই কিন্তু এইগুলো নিয়ে কথা বলবো। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, যত বেশি বেশি করে শেয়ার করবে, সবাই একসাথে মিলে আমরা শিখবো। টিল দেন সবাই ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে।